সম্বলপুরবাসিনী শ্যালিকার আর একখানি পত্র পাইলাম। তিনি অন্যান্য নানা কথার পর লিখিতেছেন, প্রভা সতীলক্ষ্মী ভাগ্যবতী ছিল, সে গেছে, বেশ গেছে। জাজ্বল্যমান সংসারে স্বামী ছেলে পুলে সব রেখে গেছে। কিন্তু তোমার তা বলে সংসারটা ছাড়খাড় করা তো ভালো দেখায় না, উচিতও নয়। আমার কথা শোনো, আবার বিয়ে করো তুমি। নমস্কার, তাপসের কথকতায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে তাপসের কথকতায় প্রখ্যাত সাহিত্যিক বনফুলের একটি ছোট গল্প পাঠ করে শোনাব। বলাইচাঁদ মুখোপাধ্যায় বা বনফুলের যে ছোট গল্পটি আজকে আমি পাঠ করে শোনাবো তার শিরোনাম অদ্বিতীয়া। কথকতা ভালো লাগলে চ্যানেল লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বেশ ছিলাম। আপিসে সাহেব এবং গৃহে মা ষষ্ঠী আমার প্রতি সদয় ছিলেন। সাহেব আমার মাহিনা এবং মা ষষ্ঠী আমার সংসার বাড়াইতেছিলেন। আমার পিতৃ মাতৃকুলে আর কেহ ছিল না। উত্তরাধিকার সূত্রে কিছু টাকাও জুটিয়া গিয়াছিল, খাসা ছিলাম। প্রভাবতী অর্থাৎ আমার গৃহিণী গড়ে বছরে ১.৫টি করিয়া সন্তান প্রসব করিয়া ৪ বৎসরেই আমাকে ৬টি পুত্রকন্যার মালিক করিয়া তুলিয়াছিলেন। মাঝে ২ বার যমজ হয়। এবংবিধ প্রজাবৃদ্ধি সত্ত্বেও কোনো অভাব ছিল না। হঠাৎ কিন্তু বেকুব বনিয়া গেলাম। পঞ্চম বর্ষেও গৃহিণী তাঁহার স্বাভাবিক গর্ভভার বহন করিতেছিলেন। এবার কিন্তু ব্যাপারটা স্বাভাবিক হইলেও সহজ ছিল না বোঝা গেল। কারণ তিনি মারাই গেলেন। তিনি তাঁহার পিত্রালয়ে শান্তিপুরে ছিলেন। যদিও আমার শ্বশুর ও শাশুড়ি উভয়েই অনেক কাল স্বর্গীয় হইয়াছেন, কিন্তু আমার শ্যালক বিনোদ ডাক্তার বলিয়া প্রভা প্রতিবারই সেখানে যাইত। বিনোদ লিখিতেছে, হঠাৎ এক্লেমসিয়া হইয়া দিদি ৩-৪ ঘন্টার মধ্যেই মারা গেলেন। আপনাকে খবর দেওয়ার সময় ছিল না। কিডনি খারাপ ছিল। শেষদি ছেলেদের লইয়া সম্বলপুরে চলিয়া গিয়াছেন। তাহার চিঠি বোধহয় পাইয়াছেন। পাইলাম তো। তিনি লিখিতেছেন, কি করিবে বলো ভাই, সবই অদৃষ্ট। তোমার ছেলেমেয়েরা এখন আমার কাছে কিছুদিন থাকুক, আমি তো বাঁজা মানুষ, আমার কোনো অসুবিধে হইবে না। ছেলেরা ভালোই আছে, কোনো ভাবনা করিও না। ইতি। কিংকর্তব্য বিমূঢ় হইয়া ছুটির দরখাস্ত করিলাম। কপাল গুণে আমার সাহেবও বদলি হইয়া গিয়াছিলেন, সুতরাং ছুটি মঞ্জুর হইল না। ২ মাস পরে সম্বলপুরবাসিনী শ্যালিকার আর একখানি পত্র পাইলাম। তিনি অন্যান্য নানা কথার পর লিখিতেছেন, প্রভা সতীলক্ষ্মী ভাগ্যবতী ছিল, সে গেছে, বেশ গেছে। জাজ্বল্যমান সংসারে স্বামী ছেলে পুলে সব রেখে গেছে। কিন্তু তোমার তা বলে সংসারটা ছাড়খাড় করা তো ভালো দেখায় না, উচিতও নয়। আমার কথা শোনো, আবার বিয়ে করো তুমি। এখানে একটি বেশ ডাগর ডোগর মেয়ে আছে। যদি তোমার ইচ্ছে হয় বলো, সম্বন্ধ করি। আমার তো মেয়েটিকে বেশ পছন্দ, তোমার নিশ্চয়ই পছন্দ হবে। ইত্যকার নানারূপ কথা। ৭ দিন ভাবিয়া, অর্থাৎ ১ টিন চা ও ৫ টিন সিগারেট নিঃশেষ করিয়া আমি এই চিরন্তন সমস্যার যে মীমাংসা করিলাম, তাহা মোটেই অসাধারণ নয়। শেষ দিকে যে পত্র দিলাম তাহা অংশত এইরূপ। বিয়ে করতে আর ইচ্ছে হয় না। প্রভার কথা সর্বদাই মনে পড়ে। কিন্তু দেখো শেষদি, আমার ইচ্ছে অনিচ্ছের উপর নির্ভর করে তো সংসার বসে নেই। সে আপনার চালে ঠিক চলছে ও চলবে। সুতরাং ভাবপ্রবণ হওয়াটা শোভন হলেও সুযুক্তির নয়, এটা ঠিকই। তাছাড়া দেখো, আমরা মা ফলে সুকদাচন দেশের লোক। আর তোমরাও যখন বলছো তখন আর একবার সংসারটা বজায় রাখার চেষ্টা করাই উচিত বোধ হয়। দ্বিতীয় পক্ষের বিয়েতে আবার পছন্দ অপছন্দ, তোমার পছন্দ হয়েছে তো? ক্রমশ বিবাহের দিন স্থির হইল। সম্বলপুরে বিবাহ। শেষদি বুদ্ধিমতী লিখিয়াছেন, ছেলেদের লাহোরে বড়দির কাছে পাঠিয়ে দিলাম, বাপের বিয়ে দেখতে নেই। স্বস্তির নিঃশ্বাস ফেলিলাম। যথাকালে সাহেবের হাতে পায়ে ধরিয়া হপ্তাখানেকের ছুটি লইয়া
সোজা রওনা হইয়া পড়িলাম, একাই। এ বিয়ের কথা কাউকে বলতে আছে? কি ভাবিয়া গোঁফটা কামাইয়া ফেলিলাম। একে এই কালো মোটা চেহারা, তাহার উপর কাঁচা পাকা এক ঝুড়ি গোঁফ লইয়া বিবাহ করিতে যাইতে নিজেরই কেমন বাধো বাধো ঠেকিতে লাগিল। বিবাহ বাসর ওই অবগুণ্ঠিতা চেলি-পড়া মেয়েটি আমার সঙ্গিনী হইতে চলিয়াছে। প্রভাকেও একদিন এইভাবেই পাইয়াছিলাম, সে কোথায় চলিয়া গেল। আজ আবার আর একজন আসিয়াছে, ইহার কিডনি কেমন কে জানে। নানারূপ এলোমেলো কথা মনে আসিতে লাগিল। প্রভার মুখ বার বার মনে পড়ে। ছেলেগুলা না জানি এখন কি করিতেছে। মৃত্যুর পরও কি আত্মা সত্যই থাকে? এ মেয়েটি বেশ বড়সড় দেখিতেছি, কিন্তু ভারী জড়সড় হইয়া বসিয়া আছে, একেবারে মাথা নিচু করিয়া। আচ্ছা, প্রভার আত্মার যদি গৃহামি গৃহামি যন্ত্র চালিতবৎ বিবাহ অনুষ্ঠান চলিতে লাগিল। শুভদৃষ্টির সময় মেয়েটি কিছুতেই ঘোমটা খুলিল না। ফেজদি বলিলেন, ভারী লাজু। বাসর ঘরেও শুনিলাম, ভারী লাজু। আপাদমস্তক মুড়িয়া পাশ ফিরিয়া শুইল। আমিও ঘুমাইলাম। ফেজদি লোক জমিতে দেন নাই। তাছাড়া দ্বিতীয় পক্ষের বিবাহ কে আর আমোদ করিতে চায়। মেয়েটির আপন বলিতে কেহ ছিল না। পরের বাড়িতে মানুষ, সেজদির বাড়িতেই বিবাহ, বলিতে গেলে সেজদিই কন্যাকর্তা। সুতরাং বিবাহ উৎসব জমে নাই। জমিল ফুলশয্যার রাতে। পক্ষে অনেক আশা ও আকাঙ্ক্ষা লইয়া ঘরে ঢুকিয়া দেখি, আমার ৬টি সন্তান ও আরো একটি নবজাত শিশু লইয়া স্বয়ং প্রভা খাটে বসিয়া। স্বপ্ন দেখিতেছি নাকি? প্রভা কহিল, ছি ছি, সেজদিরই জিত হলো। মানে? মানে আবার কি? এবার ছেলে হওয়ার সময় ভারী কষ্ট হয়েছিল। অপরাধের মধ্যে সেজদিকে বলেছিলাম যে আমি মলে ওর ভারী কষ্ট হবে। সেজদি বললে হাতই হবে, ৩ মাস যেতে না যেতে ফের বিয়ে করবে। আমি বললাম কখনো নয়। তারপর বাজি রেখে সেজদি আর বিনোদ মিলে এই ষড়যন্ত্র। আমি শান্তিপুরেই ছিলাম, আজ এই সন্ধেবেলা এসেছি। এসে দেখি সেজদিরই জিত। পাড়ার মানকে ছোঁড়াকে কোণে সাজিয়ে সেজদি বাজি জিতেছে। ১০০টি টাকা দাও এখন। ছি ছি ছি, কি তোমরা অমন গোঁফটা কি বলে কামালে? আমার অবস্থা অবর্ণনীয়। পরদিন প্রভাতে ফেজদির পাওনা চুকাইয়া দিয়েছি। এখন গোঁফটা উঠিলে যে বাঁচি।